পর্ব ৪ প্রতিদান। লাকি তার নতুন প্লাটিনাম কার্ড নিয়ে নিউ সিটি ব্যাংক থেকে বেরিয়ে গেল। কলেজের ক্লাসে যেতে তার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই ইপসিতাকে কিছু না বলে কলেজের জন্য তড়িঘড়ি বেরিয়ে যায় সে। দক্ষিণ কলকাতার এক নামজাদা কলেজে পড়াশোনা করত লাকি। আগের দিন যা বৃষ্টি হয়েছিল তাতে শহরের ইতিউতি জল জমেছিল। বেলা বাড়লেও জল নামার কোনো লক্ষণ ছিল না। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই লাকির পা কাদার গর্তে পড়ে যায়। ছি ছি, মনে মনে বলল সে। তার ঠিক পাশেই একটা কল ছিল, সেখানে নিজের জুতোটা পরিষ্কার করে নেয়। বিড়বিড় করে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে সে বলতে থাকে, এত নামি একটা কলেজ, তার সামনে হাজার একটা গাড্ডা। বৃষ্টি হলেই এই গাড্ডাগুলো ভরে যায়, কিন্তু কেউ কিছু বলে না তাই নিয়ে। আগেও এই নিয়ে সে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কলেজের তরফ থেকে তাকে বলা হয় অত টাকার ফান্ড নেই। সে কোনো রকমে তার জুতো পরিষ্কার করে, কিন্তু প্যান্টের কাদা কিভাবে মুছবে সে? একে তো ছেঁড়া প্যান্ট, তার উপরে আবার কাদা। বাথরুমে যাওয়ার কথা ভাবতে না ভাবতেই কলেজের বেল বেজে গেল। অগত্যা তাকে যেতে হলো ক্লাসের উদ্দেশ্যে। সে দরজার বাইরে থেকে দেখতে পেল প্রফেসর আনন্দময় লাহিড়ী ক্লাসে ইতিমধ্যেই ঢুকে পড়েছেন এবং পড়ানোর তোড়জোড় শুরু করেছেন। এদিকে প্রফেসর যখন দরজার দিকে তাকিয়ে লাকিকে দেখলেন, এক রাশ হতাশা যেন তাকে গ্রাস করল। লাকির যেন লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। ভিতরে ভিতরে তার খুবই খারাপ লাগলো। কলেজের সমস্ত প্রফেসরদের মধ্যে লাকির সবথেকে পছন্দের শিক্ষক এই আনন্দময় লাহিড়ী। আসলে কিছু প্রফেসর আছেন যারা লাকিকে নিয়ে খুবই হাসি ঠাট্টা করেন, কিন্তু একমাত্র এই আনন্দময় বাবুই লাকিকে সন্তান স্নেহে দেখেন। অন্যান্য প্রফেসররা লাকিকে নিয়ে মজা করলে তিনি তার পাশে দাঁড়াতেন। সে যাই হোক, লাকি মাথা নিচু করে ক্লাসে আসা মাত্রই অন্যান্যরা তার দিকে তাকিয়ে রইল। ক্লাসের একটা ছেলে বলল, এতদিন জানতাম সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু এই মাল দেরিতে আসার পার্টি নয়। আরেকটা ছেলে বলে উঠল, এই ওর প্যান্টটা একবার দেখ, পায়ের চামড়া উকি মারছে। ইস, কি নোংরা! ভাই, ক্লাসে তো মেয়েরা আছে, এত নোংরা হয়ে কেউ আসে? সেই শুনে পাশে বসে থাকা একটি মেয়ে হা হা করে হেসে উঠে বলল, আরে পরিষ্কার জামা কাপড় পরার জন্য টাকা লাগে, ওর পরনে যে একটা প্যান্ট আছে সেটাই যথেষ্ট। ক্লাসের সবাই তখন লাকিকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু লাকি আজকে কারো কোনো কথায় কান দেয় না, বরং আজ তার মুচকি হাসি ছিল। ক্লাসের পড়ুয়াদের কোলাহল বাড়তেই সঙ্গে সঙ্গে প্রফেসর আনন্দময় লাহিড়ী চিৎকার করে বললেন, তোমরা এবার নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করবে। এরকম ভাবে কথা বললে আমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাব। প্রফেসরের ধমকানি শুনে সবাই চুপ হয়ে গেল। লাকি ততক্ষণে ক্লাসের ভিতরে ঢুকে এক কোণে নিজের চেয়ারে গিয়ে বসল। আনন্দময় বাবু পড়াতে শুরু করলেন, কিন্তু পড়াতে গিয়ে বারবারই যেন তার নজর যাচ্ছিল লাকির দিকে। এদিকে সে বুঝতে পারছে না যে স্যার কি ইচ্ছা করেই তার দিকে তাকাচ্ছেন। লাকি অনুভব করল কোথাও যেন স্যারের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি সে। কিছুক্ষণের মধ্যে আবারও ক্লাসের ঘন্টা বেজে গেল এবং আনন্দময় বাবুর ক্লাসও শেষ হয়ে গেল। আজকের জন্য এটুকুই, আবার শুক্রবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দুদিনে যে কাজগুলো তোমাদের করতে হবে সেগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি। বোর্ডে লিখেই ক্লাস থেকে বেরিয়ে গেলেন আনন্দময় লাহিড়ী। আর তিনি বেরিয়ে যেতেই পিছনের দরজা থেকে কারো আওয়াজ ভেসে এলো, দৃষ্টি। এই আওয়াজ যখন সবার কানে পৌঁছে গেল, তখন সকলেই পিছনের দরজার দিকে তাকালো। সেখানে দেখা গেল দৃষ্টির নতুন প্রেমিক রাহুলকে। রাহুলকে কলেজের, বিশেষ করে ক্লাসের সকলেই খুব ভালো করে চিনত। এই কলেজের মালিকের ছেলে, সে যে কতটা পাওয়ারফুল তার ধারণা ছিল সকলে। রাহুল দরজা থেকে উঁকি মারতেই ক্লাস মুহূর্তের মধ্যে খালি হয়ে গেল, শুধু ২-৪ জন পড়ুয়া ছাড়া। রাহুল দৃষ্টির কাছে এলো এবং
ঘাড়ে হাত রাখল। দৃষ্টিও সঙ্গে সঙ্গে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। ক্লাসে যে কয়েকজন ছিল তাদের সামনেই রাহুল দৃষ্টির ঠোঁটে একটু চুমু খেল। এই দৃশ্য দেখা মাত্রই ক্লাসে যে কয়েকজন ছিল তাদের সকলের নজর গেল লাকির দিকে। এদিকে রাহুলের বুকে দৃষ্টিকে দেখে লাকিও তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু তারপরেও সে রাগটাকে নিয়ন্ত্রণ করে খুবই শান্তভাবে বসেছিল। তার এক বন্ধু প্রীতম লাকিকে এসে জিজ্ঞেস করল, কিরে ভাই, এসব কি দেখছি? উত্তরে লাকি বলল, যা দেখছিস তাই হচ্ছে। আসলে এই বিষয়ে বিন্দুমাত্র চর্চা করার ইচ্ছে তার ছিল না। প্রীতম লাকিকে বলল, তুই কি জানিস যে এই রাহুল ছেলেটা কতটা বিপজ্জনক? এখনো পর্যন্ত কলেজের 5-5টা মেয়েকেও ফাঁদে ফেলেছে। দৃষ্টি সেই তালিকায় 6 নম্বর। মালিকের ছেলে বলে ও কি যা খুশি তাই করতে পারে। প্রীতম অনুভব করল যে তার কথা শুনে লাকির খুবই খারাপ লাগলো, কিন্তু তাও সে মুখে হাসি নিয়ে বলল, আমার তো কোনো সমস্যা নেই ভাই, সবার নিজের জীবন আছে, যার যা ইচ্ছা তাই করবে, আমি বলার কে? এই কথা বলেই লাকি একবার দৃষ্টি আর রাহুলের দিকে তাকালো। রাহুল এবং দৃষ্টিরও লাকির সঙ্গে চোখাচোখি হয়ে যায়। তাকে আরো বেশি করে উত্তক্ত করার জন্য তার সামনে দিয়ে রাহুল এবং দৃষ্টি খুবই অন্তরঙ্গভাবে এসে দাঁড়ায়। দৃষ্টি বলে ওঠে, এই লাকি শোনো। রাহুল তখনও দৃষ্টির কোমরে একটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তখন তার মোবাইল থেকে কভারটা খুলে লাকির মুখে ছুঁড়ে মারল। তোমার সঙ্গে যেহেতু আমার ব্রেকআপ হয়ে গেছে, তাই এই সস্তার মোবাইল কভারটাও আমার আর দরকার নেই। লাকিকে খুবই খারাপ ভঙ্গিমায় বলল দৃষ্টি। লাকিকে অপমান করার এই সুযোগটা হাতছাড়া না করে রাহুলও বলল, বেবি, এ তোমাকে একটা মোবাইলের কভার উপহার দিয়েছে। মোবাইলের কভার আবার কেউ কাউকে গিফট দেয়, তাও আবার গার্লফ্রেন্ডকে। লাকি যেন ভিতরে ভিতরে হাসছিল। দৃষ্টি তখন রাহুলকে বলল, ও তো জন্মের ভিখারি, মোবাইল গিফট করার ক্ষমতা নেই, তাই কভার গিফট করেছে। রাহুল বলল, কোনো ব্যাপার না বেবি, আমি আজ তোমার জন্য নতুন মোবাইল কিনে আনবো। চলো পার্ক স্ট্রিটে যাই, আর তোমার জন্য একেবারে লেটেস্ট মডেলের ফোনটা কিনে নিয়ে আসি। রাহুলের এই কথা শোনা মাত্রই খুব জোরে জোরে হাসতে ইচ্ছে করলো লাকি, কিন্তু কোনোভাবে সে তার হাসি চেপে রাখল। রাহুল আরও বলল, হ্যাঁ বেবি, আজ আমরা প্রথমে ফোন কিনবো, তারপর নতুন ফোনের জন্যে রাতে পার্টিও করব। এই কথা শোনার পরে দৃষ্টি রাহুলের মুখের দিকে আঙ্গুল নাড়াতে লাগল। দৃষ্টির সেই ইঙ্গিত খুব ভালো করেই বুঝতে পেরেছিল লাকি। সে জানত কেবল তাকে জ্বালানোর জন্যই এমন করেছে দৃষ্টি, কিন্তু লাকির নিজের থেকেও বেশি আজ দৃষ্টির জন্য কষ্ট হলো। তার মনে হলো টাকার জন্য এই খারাপ ছেলেটার সঙ্গে জুটেছে দৃষ্টি। লাকির আরও মনে হলো একটু অপেক্ষা করলেই সেও তাকে নতুন দামি ফোন কিনে দিত। প্রীতম লাকিকে বলল, তোর সামনে এসব হচ্ছে, একটুও খারাপ লাগছে না? রাগ হচ্ছে না লাকি? তুই হাসছিস। হাসতে হাসতে লাকি বলল, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হয় তা ভালোর জন্যই হয়। এই বলে দৃষ্টির দিকে তাকিয়ে থাকলো সে। লাকির এই সহাস্য বদন দেখে রাহুল আর দৃষ্টির মনে যেন একটু খটকা লাগলো। দৃষ্টি সঙ্গে সঙ্গে রাহুলকে বলল, লেটস গো বেবি। বেবি নয়, আজ থেকে তুমি আমাকে হাবি বলে ডাকবে, আর আমি তোমাকে ওয়াইফি বলে ডাকবো। এই বলে লাকির সামনে দৃষ্টিকে আবার একবার চুমু খেলো রাহুল। এই দেখে লাকির একটু খারাপ লাগলো, একটু হিংসে হলো। তাই সে বলল, দৃষ্টি, আমার সামনে এগুলো করে তুমি কি দেখাতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো? তোমার কি মনে হয় এসব দেখে আমার খারাপ লাগছে? লাকির মুখ থেকে এই কথা শুনে খুব রেগে গেল রাহুল। সে বলে উঠল, এই ছেঁড়া প্যান্ট পরা চারানা ছোকরা, তোর খারাপ লাগলো না ভালো লাগলো তাতে আমাদের কিছু যায় আসে না। তবে আজ থেকে তুই যদি দৃষ্টির দিকে তাকাস তাহলে তোর চোখ দুটো গেলে দেব। এই কথা শুনে
খুব গায়ে লাগলো লাকির বন্ধু প্রীতমের। সে তখন বলল, না ভাই, এইসব করার প্রয়োজন হবে না, তোরা যা করছিস কর, লাকি তোদের রাস্তায় আর আসবে না। দৃষ্টিকে নিয়ে রাহুল যখন ক্লাস ছেড়ে বেরিয়ে যাবে তখনই পিছন থেকে আর একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো। দৃষ্টি। সবাই যখন মেয়েটির দিকে তাকালো, দেখা গেল শর্ট হাইটের একটি মেয়ে দৃষ্টির দিকে তাকিয়ে রাগে ফুঁসছিল। তার চোখে চশমা ছিল এবং খোলা চুলেই সে একটু দেরি করে কলেজে এসেছিল। দৃষ্টি, এগুলো তুই কি করছিস? তুই এবার সভ্যতা ভদ্রতা সব সীমা ছাড়িয়ে যাচ্ছিস। লাকির মতো একটা ছেলেকে ছেড়ে দিয়ে তুই এই অসভ্যতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। আমার কথা মিলিয়ে নিস, একদিন যখন এই ছেলেটা তোকে ব্যবহার করা হয়ে যাবে সেদিন তোকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। দৃষ্টি বলে ওঠে, প্রিয়াঙ্কা, এসব তুই কি বলছিস? আসলে দৃষ্টি, লাকি এবং প্রিয়াঙ্কা তিনজনেই খুব ভালো বন্ধু। এই প্রিয়াঙ্কা খুবই ঠোঁট কাটা স্বভাবের মেয়ে, যা বলার তা মুখের সামনেই বলে দেয়। কাউকেই ভয় পায় না সে, তা যত বড়লোকই হোক না কেন। লাকি আর দৃষ্টির মধ্যে কখনো ঝামেলা হলে তা মেটাতো প্রিয়াঙ্কা। লাকিকে ভাইয়ের মতোই ভালোবাসে সে। দৃষ্টির উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বলল, যা বলছি একদম ঠিক বলছি। দৃষ্টি তো লজ্জা হওয়া উচিত। আমি কোনো দিন ভাবিনি যে মুখোশের আড়ালে তুই এরকম একটা মেয়ে। লাকির মতো ছেলে এই দুনিয়ায় তুই আর পাবি না। দৃষ্টির প্রিয় বন্ধু প্রিয়াঙ্কার এই কথাগুলো লাকি এবং রাহুল দুজনেরই কানে যাচ্ছিল। এবার লাকির সামনে এসে প্রিয়াঙ্কা আরো জোরে বলতে শুরু করে, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলি দৃষ্টি? কঠিন সময় তোর পাশে দাঁড়িয়েছিল এই ছেলেটা। যখন তুই অসুস্থ ছিলি, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারতিস না, এই গরিব ছেলেটাই তোর জন্য রান্না করে ওষুধ খাইয়ে তোকে সুস্থ করে তুলেছিল। খারাপ দিনগুলো এত তাড়াতাড়ি ভুলতে নেই দৃষ্টি। তুই কি করে ভুলে গেলি যে আমরা যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তোর পা মচকে গিয়েছিল, এই ছেলেটাই কাজ ছেড়ে দিয়ে তোর জন্য ছুটে এসেছিল অত দূর থেকে, যে তোকে এতটা ভালোবাসলো। আজ তুই তাকে ছেড়ে চলে যাচ্ছিস শুধু টাকার জন্য। প্রিয়াঙ্কার এই সব কথা মাথা নিচু করে শুনছে লাকি। তার চোখের সামনে দিয়ে দৃষ্টির সঙ্গে কাটানো ভালো সময়গুলো ভাসছে। দৃষ্টিকে সে যে কতটা ভালোবাসতো বারবার ভাবছে। তাই আজ দৃষ্টি যে ফোনের কভারটা তার মুখে ছুঁড়ে মারল, একদিন সেটা কিনে দেওয়ার জন্যেই লাকিকে 3 দিন ধরে ওভারটাইম করতে হয়েছিল। এইসব কথা মনে করে লাকির চোখের কোণটা যেন ভিজে গেল। কিন্তু প্রিয়াঙ্কার কথা তখনও শেষ হয়নি। সে অনর্গল বলে যাচ্ছিল, আরে তুই ভাগ্যবান ছিলি, কারণ এমন একটা মানুষ তোকে ভালোবাসতো যে তোর খুশির জন্য বাইক কিনতে তিল তিল করে টাকা জমিয়ে যাচ্ছিল। তোর হয়তো জানা নেই এই ছেলেটা রোজ ভাত আর ডাল খেয়ে থাকছে যাতে তোর জন্য বাইক কিনে তোকে নিয়ে ঘুরতে পারে। আরে এরকম একটা ছেলেকে তুই অপমান করছিস, ভিখিরি বলছিস। প্রিয়াঙ্কার মুখ থেকে এই কথাগুলো শোনার পর দৃষ্টির মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই কথাগুলো যেন তার বুকে ছুরির মতো বিঁধছিল। দৃষ্টি বলে উঠল, হ্যাঁ সব জানি, আমি সব জানি, আর এটাই তোর সমস্যা। আমি তো ওকে আগেই বলেছিলাম আমাকে বেশি ভালোবাসলে ভুগতে হবে, তাহলে ও আমাকে নিয়ে এত দূর এগোলো কেন? আমি চিজ স্যান্ডউইচ খেয়ে থাকতে চাই, ওই ডাল রুটিতে আমার মন জীবন কোনোটাই ভরবে না। লাকিও দৃষ্টির এই কথাগুলো মন দিয়ে শুনল, কিন্তু উত্তর দেওয়ার আগে হুট করে তার ফোনটা বেজে উঠল। মোবাইল বের করে দেখল একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা রিসিভ করতে যাবে তখনই হন্তদন্ত হয়ে দৃষ্টি আর রাহুল ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলো ভাবি, এসব ছাপোষা মধ্যবিত্ত নাটক শোনার সময় আমার নেই। রাহুলের হাত ধরে বেরিয়ে গেল দৃষ্টি। এদিকে ফোনে লাকি কিছু বলার আগেই ঠিক কি শুনল লাকি? কে ফোন করেছে তাকে? এবার কি তাহলে তার জীবন বদলাবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম।